আচ্ছা, আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইউটিউবে উপস্থিত হয়েছি। বিশেষ করে পিজি টিচারদের জন্য বা হায়ার সেকেন্ডারি টিচারদের জন্য যারা 2016 সালে এসএলএসটির মাধ্যমে নিযুক্ত হয়েছে। প্রথম বিষয় হচ্ছে যে আজকে হাইকোর্টে একটা মামলা উঠেছিল। আর মামলাটা কারা করেছিল? প্যারা টিচার, পার্ট টাইম টিচার এবং কন্ট্রাকচুয়াল টিচাররা। কতজন মিলে? 20 বা 21 জন মিলে। ঠিক আছে, তাহলে এই 20 বা 21 জন নয়, ওদের ফান্ড সাপোর্ট তো একটা তো বিষয় আছে। তাছাড়া তো মামলা ওই 20-21 জনের পক্ষে চালানো সম্ভব নয়। তারা কি চাইছে? যে তারাও যাতে এক্সপিরিয়েন্স মার্কসটা পায়। কোথায় পায়? 9, 10 এবং 11, 12-এ। আর কারা করেছে? কেভিএস, এনভিএস বা কেন্দ্রীয় বিদ্যালয়। আর কারা করেছে? কারা করতে চলেছে? আইসিডিএস, সিবিএসসি বোর্ডে যারা দীর্ঘদিন ধরে কন্ট্রাকচুয়ালের কাজ করছেন তারাও করতে চলেছে। আর কারা চলেছে? ফ্রেশাররা। তারা কি চাইছে? যে ইন্টারভিউয়ের পর আপনার এক্সপিরিয়েন্স নাম্বারটা যোগ হোক। আর কারা করতে চলেছে? ওয়েটিংটা, 2016 সালে ওয়েটিং। তারা কি চাইছে? যে তারা বঞ্চিত হয়েছে, ঠিক আছে, তাদেরও এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হোক। আর আপনি কি চাইছেন? ঘরে হাত মুড়ে বসে আছেন, ঠিক আছে, যে সরকার যা করবে তাই। আপনি যখন জন্মাননি তখন থেকে কিন্তু সংগ্রাম করে চলছেন। আজকে এত বড় হয়েছেন, শিক্ষকতায় পেশায় নিযুক্ত হয়েছেন, সেটাও সংগ্রাম করে। সুতরাং আপনি যদি সংগ্রাম করতে না পারেন, আপনার জীবনের কোনো অস্তিত্ব থাকে না। একটা মৃত মানুষও যা, আপনার ভূমিকাও তাই হয়ে দাঁড়ায়। যাই হোক, সকলেই উচ্চশিক্ষিত মানুষ, সকলে বুদ্ধিদীপ্ত মানুষ। আমার বোঝানোর কিছু নেই, আমার যেটুকু ব্যাখ্যা সেটুকু আমি করে দিই। আমি প্রায় 1 মাস বা 15 দিনের বেশি সময় ধরে মানে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার ফ্রন্ট নামক একটা গ্রুপের মাধ্যমে কতজন, প্রথমে 530 জন মতো টিচারকে যুক্ত করেছিলাম। এই 530 জন টিচারকে ভেরিফাইড করিনি, মানে গ্রুপ খোলার সাথে সাথেই 100 জন ঢুকে যায়, ঠিক আছে। তাহলে এই 100 জনকে আমি পরবর্তীতে গ্রুপ থেকে রিমুভ করি। পরবর্তীতে আপনাদের মধ্যে কোনো উদ্যোগ না দেখা দেওয়ায় বা চেয়ারম্যানের কাছে চিঠি না করায়, ঠিক আছে, গ্রুপটাকে রিমুভ করি। এবং আপনাদের কাছে 325 জন বা তারও বেশি কিছু নাম্বার আমার খাতায় লেখা ছিল বা মোবাইল ফোনে সেভ ছিল বলে আমি গ্রুপটাকে আবার রিওপেন করে দিই কিছুদিন হলো বা 2-3 দিন হলো। কারণ একটা বিষয় মানে বুঝতে পেরেছি যে একতা বা ঐক্যতা বা সংঘবদ্ধ ছাড়া আমার পক্ষে কেস চালানো সম্ভব হবে না। কারণ আমি চেয়েছিলাম 15 জন পিটিশনারকে, চিঠি করেছেন চেয়ারম্যানকে 60 জন, ঠিক আছে। তা 60 জনের মধ্যে আমি 15 জন পিটিশনারও পাইনি যাদের নিয়ে আমি পিজিদের জন্য আইনি লড়াই লড়ব। হ্যাঁ, আপনি চিঠি করুন, চিঠি করার সাথে আইনি লড়াই লড়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু চিঠিটা আপনি করেছেন, করেননি, ঠিক আছে। আপনি কি ভাবছেন? আপনার ভাবনাগুলো একটু করে। আমি যদি কমিশন বা সরকারের বিরুদ্ধে কেস করি, তাহলে সরকার আমার যে ইন্টারভিউর 20 নাম্বার আছে সেটা কিন্তু আমায় দেবে না, এখানে আমাকে 2-3 দিয়ে ছেড়ে দেবে। একটা কথা বলি, আপনি সরকার বা কমিশনের বিরুদ্ধে কেস করছেন না, আপনি যে কেসটা করছেন সেটা নিজের অধিকারের জন্য কেস করছেন। যে অধিকার আপনাকে সুপ্রিম কোর্ট দিয়েছে, যে তার জাজমেন্ট বলে যে আপনি একজন আনটেন্টেড টিচার, আপনি ফ্রেশ সিলেকশন প্রসেসটাকে মেনে নিয়েছেন বা ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসটাকে মেনে নিয়েছেন, আপনি পরীক্ষায় বসেছেন, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি গ্যাজেটকে চ্যালেঞ্জ জানিয়ে কোনো কেস করছেন না। গ্যাজেটের একটা পয়েন্ট যেখানে আপনার ওই এক্সপিরিয়েন্স মার্কসের কথা বলা হয়েছে, সেই পয়েন্টটার ক্লিয়ারিফিকেশান জানিয়ে কেস করছেন যে এই এক্সপিরিয়েন্স মার্কসের যে এই প্রত্যেক বছর 2 নাম্বার করে ধার্য করা হয়েছে, এক্সপিরিয়েন্স মার্কসটা আদৌ কারা পাবে, ঠিক আছে। আপনি তো এক্সপিরিয়েন্স মার্কস তুলে দেওয়ার জন্য কেস করছেন না, মানে জানার জন্য কেস করছেন কারা পাবে। ওকে, মানে একজন 11-12-এর টিচার সে 9-10-এও পেতে পারে, আপার প্রাইমারিতেও পেতে পারে। একজন 9-10-এর টিচার সে আপার প্রাইমারিতে পেতে পারে, সে কি 11-12-এ পাওয়ার উপযুক্ত? নিশ্চয়ই নয়।
আমি 11-12-এর শিক্ষক, আমাকে কি কলেজ সার্ভিসে আমি যদি ইন্টারভিউ দিতে যাই আমাকে কি এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হবে? কোনো দিনও দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে আপনি কেন আপনার পোস্টে প্রতিদ্বন্দ্বী চাইছেন? কম্পিটিশন কেন আপনার পোস্টে বাড়াতে চাইছেন? ঠিক আছে, আপনাদের যা মানসিকতা, ধাঁচ এবং ধরন, সেটা দেখে আমি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি অন্তত, যে আপনাদের কোনো মেরুদণ্ডই নাই। নিজের অধিকার চলে যায় যাক, আপনারা নীরব থাকবেন, চুপচাপ থাকবেন, যা হবে সেটা মেনে নেবেন। আপনি 57 পেতে পারেন, 58 পেতে পারেন, 60 পেতে পারেন, 60 তো কেউ পাবে না, কোনো টিচার যারা ওই সেটিং বাস তারা হয়তো পেয়েছে। তা এই 57-58 নাম্বারটা তো 9-10ও পেতে পারে। তা 9-10কে যদি এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হয় 11-12-এ, ঠিক আছে, তাহলে আপনার পোস্টে বা আপনার সাবজেক্টে, আপনার ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বী বাড়ছে। তাহলে আপনার অধিকার সংকুচিত হচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, 2016 সালে ইতিহাসে ভ্যাকেন্সি ছিল জেনারেল ক্যাটাগরিতে কটা? 68টা। এসসিতে 64টা। আচ্ছা, এসসিটা আমি বাদ দিলাম, আমি জেনারেল ক্যাটাগরিটাই ধরছি। 68টা ভ্যাকেন্সি, বর্তমানে বেড়ে হয়েছে 179টা। ঠিক আছে, তাই 68টা ভ্যাকেন্সির মধ্যে আমার পরিচিত বেশ কিছুজন কলেজ সার্ভিসে পেয়ে গেছে, তারা স্কুল সার্ভিসে আসবে না। বেশ কিছুজন বলতে 10-12 জন, সংখ্যাটা কম নয়। এর মধ্যে আবার টেন্টেড আছে কিছু। ঠিক আছে, আবার এর মধ্যে কারা? কিছুজন পুরানো চাকরিতে ফিরে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই 68 জনের মধ্যে 30 জন বা 32 জন পিজি পোস্টে চাকরি করছে। ঠিক আছে, তাহলে ভ্যাকান্সি তো প্রচুর আছে। তা আমার কথা হচ্ছে যে এই 9-10-এর টিচার বা কেভিএস, এনভিএস, প্যারা টিচার, পার্ট টাইম টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, আর এই টিচারগুলো এখানে 10 নাম্বার নিয়ে আসবে কেন? তাহলে আপনার অস্তিত্ব কোথায় থাকবে? ঠিক আছে, ওরা আসবে ফ্রেশার হিসাবে আসুক, ওরা এক্সপিরিয়েন্স মার্কস ওরা কেন পাবে? ওরা তো পাওয়ার উপযুক্ত নয়। ঠিক আছে, তা আপনাদের মনের ভীতি বা ভয় এটাই। আবার কি বলছেন, অনেকে আবার ভাবতে শুরু করেছেন যে না 9-10টা আমি বাড়ির কাছে পাবো। ঠিক আছে, আরে বাবা, আপনি তো এমনিতেই বাড়ির কাছে পাবেন, আপনার 9-10-এ চাকরি করার কি দরকার? আর কি রটছে যে 9-10-এর ওই খ্যাপা টিচার যারা আছে, ঠিক আছে, যারা জীবন লোকের সাথে মানে কোটি কোটি টাকা তুলে একটা কিছু জেতাতে পারেনি, তারা কি বলছে যে ভাত জোটে না আবার বিরিয়ানির ধান্দা। আপনি তো 6-7 বছর ধরে বিরিয়ানি খেয়ে এসছেন। ঠিক আছে, এখন ভাত হজম হবে তো সেটা বুঝে দেখেছেন? আপনি যখন 9-10-এ জয়েন করবেন অন্তত 30,000 টাকা বেতন কম পাবেন। আপনার বর্তমান বেতন 68, 69, 70, 70 এখনো হয়তো হয়নি, 68, 69। তো তার থেকে 30,000 টাকা কমে গেলে তখন বিরিয়ানি জুটবে তো? না, না, বর্তমানে যে স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপনটা করতে পারছেন তখন করতে পারবেন তো? পে প্রোটেকশন তো পাবেন না, বা সার্ভিস কন্টিনিউশনও তো পাবেন না। সেটা যদিও পেতে চান তা হাইকোর্টে কেস করে আবার বার করতে হবে বা সুপ্রিম কোর্ট দৌড়াতে হবে। চলবে তো তখন? হুম চিঠি করতে বললাম, 530 জনের মধ্যে চিঠি করেছেন 60 জন। কেসে এগোতে বললাম, ন্যূনতম 15 জন পিটিশনার পেলে একটা সবারই জন্য মামলা লড়া যায়। ঠিক আছে, বা জনস্বার্থ মামলা লড়া যায়, কিন্তু সেই 15 জন পিটিশনার আমি পাই। আপনারা কি গর্ধব? যদি গর্ধব হয়ে থাকেন তাহলে ওই চাকরি বাকরি ছেড়ে দিন। ঠিক আছে, যারা ওই মাঠে চাষ করে তাদের একটা সম্মান শ্রদ্ধা আছে। হ্যাঁ, নিজের জমির উপর যদি অন্য কেউ আল কেটে দখল করার চেষ্টা করে তারাও কিন্তু প্রতিবাদ করে। আর এখানে আপনার চাকরি নিয়ে টান পাড়াপাড়ি হচ্ছে, আপনি নীরব। আপনি এতটাই উচ্চশিক্ষিত, উচ্চমানের বোদ্ধা হয়ে গেছেন।
ঠিক আছে, অদ্ভুত চিন্তা ভাবনা যে কেস করলে আপনাকে ইন্টারভিউ নাম্বার যেন কম কম দেয়, 20 নম্বরের মধ্যে যদি 2-3 দেয়। আপনি কি ছাগল? মানে ছাগলেরও বোধ হয় যে বোধ বুদ্ধি বা সম্মানটুকু আছে, আপনারও নয়। আপনি যাচ্ছেন এখানে নিজের অধিকার যাতে সুরক্ষিত থাকে, নিজ পোস্টে যাতে বহাল থাকতে পারেন তার জন্য। আপনি কি গ্যাজেটকে চ্যালেঞ্জ জানিয়ে কেস করতে যাচ্ছেন? গ্যাজেটের তো একটা পয়েন্টে ক্লিয়ারিফিকেশন চাওয়ার জন্য কেস করতে যাচ্ছেন না, গ্যাজেটের চ্যালেঞ্জ জানিয়ে কেস করতে গেলে আপনি সেই কেস জিতবেন। আর 9-10-এর কথা শুনে ভেবে ভেবে মরছেন। একটা কথা বলি, পরিষ্কার শুনে রাখুন, যখন ইন্টারভিউ প্যানেল বার হবে না, আপনারা যারা মনে করছেন যে আমি ডাক পাবই, হ্যাঁ হয়তো ডাক পাবেন, হয়তো 57, 56, 58 পেয়েছেন, হয়তো ডাক পাবেন, কিন্তু অসম প্রতিযোগিতা বা চরম প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনাকে চাকরি পাওয়ার জন্য লড়াই করতে হবে। সেটা পারবেন তো? বুঝে দেখুন। ঠিক আছে, আর কি যে আমি তো বাড়ির কাছে চাকরি পাবো 9-10 পেলে? আরে ভাই, আপনি তো পিজিতেই বাড়ির কাছে চাকরি পাবেন, এক্সপিরিয়েন্স নাম্বারটা যদি আপনি পান, 9-10 যদি না পায়, তা আপনি 9-10-এর চিন্তা করবেন কেন? আগে পিজিতে পান, যদি না পান তখন আপনি 9-10-এর চিন্তা করবেন। আপনার তো এক্সপিরিয়েন্স মার্কস কেউ তো কেড়ে নিতে পারবে না। একজন পিজি পোস্টের টিচার উভয় পোস্টের জন্য এক্সপিরিয়েন্স মার্কস পেতে পারে, কিন্তু একজন 9-10-এর টিচার কীভাবে পেতে পারে পিজি পোস্টের জন্য? না তার পাওয়ার কোনো এখতিয়ার আছে, না সেই এইচএসের খাতা দেখে, না সে এইচএসের ক্লাস নেয়, না তার জন্য একটা স্পেসিফিক রুটিন করা আছে যে এইচএসের এই ক্লাস দিতে হবে। বরং আপনি সমগ্র স্কুলটার দায়িত্ব বহন করেন। আপনি মাধ্যমিকের খাতা দেখেন, উচ্চ মাধ্যমিকের তো খাতা দেখেনি, আবার ক্লাস আপার প্রাইমারি মানে 5 to 6 পর্যন্ত কন্ট্রোল আপনি করেন। তা আপনার তো রাইটস আছে। এবার যে বিষয় সেটাই আসি, কিউরেটিভ। আপনি 2025 সালের সেকেন্ড এসএলএসটি পরীক্ষার মাধ্যম দিয়ে আপনার যোগ্যতা প্রমাণের পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে? কোনো কিউরেটিভ ঢোপেও টিকবে না। ওইসব আবোল তাবোল কথাবার্তা বলে লোককে বুঝিয়ে কোনো লাভ হবে না। কোনো কিউরেটিভ ঢোপেও টিকবে না। কারণ সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বলে আমাদের প্যানেলটা খারিজ করে, সেখানে কিন্তু আমাদের পুনর্মূল্যায়নের কথা বলে দিয়েছিল, ফ্রেশ সিলেকশনের কথা। ঠিক আছে, একটা টেন্টেড আনটেন্টেড লিস্ট বার করতে পারেন না, আবার বড় বড় কথাগুলো কোথা থেকে আসে? না 9-10 আপনাদের সেই সহযোগিতা করেছে। 9-10-এর যাবতীয় যা যোগ্যমঞ্চ থেকে শুরু করে যাবতীয় যা মঞ্চের নেতা সবই 9-10। কোন কাজটা করেছে, কোন কেসটা জিতেছে দেখাতে পারবেন? নিজেদের ডাব ঠিক নেই, স্বার্থান্বেষী লোকজন প্রমোশনের পিছনে দীর্ঘকাল ধরে দৌড়েছে, হ্যাঁ চেয়ারম্যান সহ সরকারের সাথে সেটিং করে বসে রয়েছে, সে আপনার কথা চিন্তা করবে? এইটুকু বোধ বুদ্ধি আপনাদের হয় না? ওই কিউরেটিভ জিততে পারবেন না, ঠিক আছে? কারণ আপনি আপনার যোগ্যতা নির্ধারণের পরীক্ষা দিয়ে দিয়েছেন অলরেডি। আপনি সেখানে যদি সিলেক্টেড হন তো চাকরি পাবেন, যদি সিলেক্টেড না হতে পারেন তো চাকরি পাবেন না। পরিষ্কার কথা শুনে রাখুন, আজকের ডেট দিয়ে 16 অক্টোবরের তারিখ দিয়ে আমার নাম ধরে ডায়েরিতে লিখে রাখুন যে বিশ্বজিৎ বিশ্বাস এই কথা বলেছিল, পরে মিলিয়ে নেবেন। আমি আবারও বলছি, সকল পিজি টিচারদের অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে বলছি, আপনারা একত্রিত হন, আপনারা চেয়ারম্যানকে চিঠি করুন, আপনারা চিঠি করার পর আদালতের দ্বারস্থ হন। এই এক্সপিরিয়েন্স মার্কস কারা পাবে কারা পাবে না সেই নিয়ে ক্লিয়ারিফিকেশান হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে চান। অবশ্যই এটা সুপ্রিম কোর্টের এখতিয়ার এখনও নয়, আগে হাইকোর্টেই চেষ্টা করতে হবে। তো সেটার চেষ্টা করুন, সকলে একত্রিত হন, নাহলে ভুগবেন আপনারা। প্যানেল বার হয়ে গেলে কিন্তু আমি বারবার বলছি, যদি এই পথে অগ্রসর না হন তাহলে কিন্তু 30 থেকে 50% টিচার চাকরিচ্যুত হবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে, তখন কিন্তু সুসাইডের প্রবণতা কিন্তু বাড়বে।
2016 সালের এই 68টা ভ্যাকেন্সি, মানে আমার ক্যাটাগরি, অন্যান্য ক্যাটাগরিরও হয়তো হিসাবে ধরলে সে মানে হয়তো সংখ্যাটা মিলবে না, কিন্তু হিসাবটা মিলবে। আর বর্তমানে 179টা ভ্যাকেন্সি, তাহলে 68 জনকে যদি 10 নম্বর করে দেওয়া হয়, তাহলে তো আপনি তো আপনার পোস্টে তো অনায়াসে বহাল থাকবেন। 90 থেকে 95% টিচার কিন্তু স্বপদে বহাল থাকতে পারবেন। যাদের পরীক্ষা একবারে খারাপ হয়েছে তাদের কথা আমি বলতে পারবো না, কিন্তু 90 থেকে 95% টিচার কিন্তু স্বপদে বহাল থাকতে পারবেন। আর যদি এই ক্লিয়ারিফিকেশানটা না চান, যদি কমিশনকে অন্ধবিশ্বাস করেন, তাহলে কিন্তু এই 30 থেকে 40 বা 50% টিচার কিন্তু চাকরি হারাবেন, স্বপদে বহাল থাকতে পারবেন না, চাকরি হারাবেন। ঠিক আছে, আপনার বাড়ির কাছে চাকরি পাওয়ার ইচ্ছা, তাহলে 10 নম্বরটা আপনাকে দিলে আপনি বাড়ির কাছে অনায়াসে পাবেন। আর কিন্তু এই 10 নম্বরটা 9-10 এবং আপনাকে দিলে ওই 9-10টা প্রতিদ্বন্দ্বী তৈরি হবে আপনার বাড়ির কাছে পাওয়া তো দূরে থাক, ভালো রেজাল্ট করে ভালো র্যাঙ্ক নিয়ে ওই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, সুন্দরবন, ওদিকে জলপাইগুড়ি দৌড়াতে হবে। 9-10ই হোক বা পিজি পোস্টে হোক। ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করুন। আমি চাইছি যে ভ্যাকেন্সি 2016 সালে এসএলএসটি পরীক্ষার মাধ্যমে পিজি বা হায়ার সেকেন্ডারি বা 11-12 শিক্ষকরা নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, সেই টিচাররা 11-12 এক্সপিরিয়েন্স মার্কস পাক। বাকি যারা আসবে, মানে আপনি ছাড়া বাকি যারা আসবে ফ্রেশার হিসাবে আসবে, কোনো এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে নয়। তো এই ক্লিয়ারিফিকেশনটা হাইকোর্টের দ্বারস্থ হয়ে চাওয়ার চেষ্টা করুন। আবারও বলছি, এই আমার ক্যাটাগরিতে 68 জন বা এসসি ক্যাটাগরিতে 64 জন টিচার ছাড়া বাকি যারা আসবে তারা ফ্রেশার হিসাবে আসবে। ফ্রেশারদের সাথে কম্পিটিশন করে তারা যদি টিকে থাকতে পারে তো 11-12 চাকরি পাবে, নচেত পাবে না। কারণ আমি পিজির টিচার, আমি আমার পোস্টের স্বার্থ দেখবো, আমি লোকের পোস্টের স্বার্থ দেখতে যাব না। সে চুলোই যাক, ভালো থাকুক, আমার দেখার দরকার নেই। ঠিক আছে, আমি 2016 সালে 9-10 আগে চাকরি পেয়েছিলাম, সেটা ছেড়েই কিন্তু পিজিতে এসেছি, এমনি এমনি আসিনি। আমাদের 90 থেকে 95% পিজির টিচার তাই, তারা 11-12 9-10 প্রথমে চাকরি পেয়েছিল, তারপরে 11-12 এসেছে। বা 9-10 এবং 11-12 উভয়ই ফার্স্ট কাউন্সিলিং বা সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং তারা পেয়ে গেছিলো, বা ফোর্থ কাউন্সিলিং বা ফিফথ কাউন্সিলিং পেয়ে গেছিলো। আপনারা এখনও সজাগ হন, ঠিক আছে? আর যারা, আরও একটা কথা বলে রাখি এখানে, যাদের শুধুমাত্র পিজির সাবজেক্ট, আপনি কি জানেন যে 9-10 আপনার সাবজেক্টে কতজন বসে আছে? আমি একটা উদাহরণ দিই, যজ্ঞমঞ্চের প্রতাপ গুহ রায়চৌধুরীকে ভালো চিনবেন, ঠিক আছে? তার অরিজিনাল সাবজেক্ট বা এমএর সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। সে চাকরি করছে 2016 সালে 9-10 ইতিহাসে। এইরকম তো আরও থাকতে পারে, ঠিক আছে? যাদের এডুকেশন সাবজেক্ট অজস্র লোক, ইতিহাস, ভূগোল, বাংলা ইত্যাদিতে অনার্স পাস করেছে, এমএ করেছে কিসে? এডুকেশানে। তারা পরীক্ষায় বসেছে, তারা কত মার্কস পেয়েছে আপনি জানেন? তারা তো আপনার থেকে ভালো মার্কসও পেতে পারে, ঠিক আছে? এখন ওপেন ইউনিভার্সিটি হয়ে গেছে, ডিস্টেন্স ডিওডিএল কোর্স চালু হয়ে গেছে, তা সে সমস্ত সার্টিফিকেটটা তো প্রাধান্য দেবে। আমি ইতিহাসের ছাত্র, আমার বাংলা ভালোই লাগতে পারে, আমি যদি এখন বাংলা ভালো দেখছি ইতিহাসের থেকে বাংলা পরীক্ষা আমি ভালো দিতে পারবো, আমি তো সেই পরীক্ষায় দেবো। আমি ইতিহাসের ছাত্র, আমি তো এডুকেশনের পরীক্ষাই দিতে পারি মাস্টার ডিগ্রিতে বা এসএসসিতে। তো সেই বিষয়গুলো বুঝেছেন, হিসাব ক্যালকুলেশন করেছেন? করেননি। ঠিক আছে, সকলকে অনুরোধ নয়, আপনাদের দাবি নিয়েই আমি জানাচ্ছি যে সকলে চেয়ারম্যানকে চিঠিটা করুন, গ্রুপে চিঠির ফরম্যাট দেওয়া আছে, ইমিডিয়েট চিঠিটা করুন, কারণ সময় হাতে নেই। আজকে অক্টোবরের 16 তারিখ, দুদিন পরেই নভেম্বর চলে আসবে, প্যানেল দিয়ে দিলে আপনার খেল ওখানেই খতম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বুদ্ধিমান মানুষ বুদ্ধিমানের মতো আচরণ করুন। ধন্যবাদ, এই বলে আজকে লাইভটা শেষ করছি।